আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে পাঠ 15 এর প্রিয় স্বাধীনতা এই কবিতাটি নিয়ে আলোচনা করব। শামসুর রহমান। মেঘনা নদী দেব পাড়ি কল আনা এক নায়ে। কল আনা মানে হলো যে ইঞ্জিন চালিত নৌকা। ইঞ্জিন চালিত নৌকা মানে বলতেছে যে আমি মেঘনা নদী পাড়ি দিব ইঞ্জিন চালিত একটা নৌকা দিয়ে। নায়ে মানে নৌকা। আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে। তাহলে লেখকের গ্রামের নাম কি? পাড়াতলি। তিনি পাড়াতলি গ্রামে যেতে চান। গাছ ঘেরা ওই পুকুর পাড়ে, মানে যে পুকুর পাড়ের মধ্যে অনেক গাছ ছিল, বসবো বিকেল বেলা। তিনি বিকেল বেলা সেখানে বসবেন। দু চোখ ভরে দেখবো কত আলো ছায়ার খেলা, মানে সেখানে গাছের ফাঁক দিয়ে কতক্ষণ রোদ পড়ছে কতক্ষণ পড়ছে না, এরকম খেলাগুলো তিনি দেখবেন। বাঁশবাগানে আধখানা চাঁদ থাকবে ঝুলে একা। বাঁশবাগানের মধ্যে আধখানা চাঁদ একা ঝুলে থাকবে। আধখানা চাঁদ একা ঝুলে থাকবে। ঝোপে ঝাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা, মানে ঝোপ ঝাড় দিয়ে বাতির মতো করে জোনাক মানে জোনাকি পোকা দেখা যাবে। ধানের গন্ধ আনবে ডেকে আমার ছেলেবেলা, মানে লেখকের ছেলেবেলাটা ডেকে আনবে কে? ধানের গন্ধটা ডেকে আনবে। বসবে আবার দু চোখ জোরে প্রজাপতির মেলা, মানে তার চোখের সামনে প্রজাপতিরা উড়ে যাবে, সেই মেলাগুলো তিনি উপভোগ করবেন। হঠাৎ আমি চমকে উঠি হলদে পাখির ডাকে। একটা হলুদ পাখি, এই হলুদ পাখির ডাকে লেখক চমকে উঠবেন। ইচ্ছে করে ছুটে বেড়াই মেঘনা নদীর বাঁকে। তিনি মেঘনা নদীর বাঁকে ছুটে বেড়াবেন। শত যুগের ঘন আঁধার গায়ে আজও আছে, মানে শতযুগের ঘন অন্ধকার গ্রামে এখনো আছে। সেই আধারে মানুষগুলো লড়াই করে বাঁচে, কারণ গ্রামের মানুষগুলো অনেক সংগ্রাম করে বাঁচে। মনে আমার ঝলসে ওঠে 71-এর কথা, মানে 1971 সালে যে যুদ্ধ হয়েছে, যুদ্ধের কথা তার মনে ভেসে ওঠে। পাখির ডানায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা। তিনি পাখির ডানার মধ্যে প্রিয় স্বাধীনতাটা লিখেছেন। এগুলো সংক্ষিপ্ত আকারে আসছে, তোমরা আরো বড় কবিতাটি তোমরা ছোট করে দেখলেই হবে, অর্থ জেনে নেই। কল আনা ইঞ্জিন চালিত, আধার মানে অন্ধকার, নায়ে মানে নৌকায়। প্রথমে আছে আমাদেরকে এখানে দিয়েছে শব্দ দিয়ে বাক্য লিখি, এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য লিখব। 1 নম্বরে দিয়েছে নদীটা ঢ্যাঁস বাঁক নিয়েছে। নদীটা হঠাৎ বাঁক নিয়েছে, তাহলে এটা হবে ক নম্বরটা। খতে প্রজাপতির ডানা নানা ঢ্যাঁস রাঙানো, তার মানে নানা রঙে রাঙানো। গ নম্বর গোলাপ ফুলের ঢ্যাঁস খুব ভালো লাগে। গোলাপ ফুলের গন্ধ খুব ভালো লাগে, তাহলে এটা হবে ঘ নম্বরটা। জামার ঢ্যাঁস দাগটা এখনো রয়ে গেছে। জামার ঢ্যাঁস দাগটা এখনো রয়ে গেছে, তাহলে আমরা যদি দেখি এটা হলদে দাগটা এখনো রয়ে গেছে, তাহলে এটা হবে ঘ নম্বর। এরপরে যেটা আছে ও নম্বর, প্রতি বছর এই গ্রামে বড় ঢ্যাঁস বসে, বড় মেলা বসে, তাহলে এটা হবে ও নম্বর। 1 নম্বরে যদি আমরা দেখি নদীটা হঠাৎ বাঁক নিয়েছে। খ নম্বর প্রজাপতির ডানা নানা রঙের রাঙানো। গোলাপ ফুলের গন্ধ খুব ভালো লাগে। ঘ নম্বর জামার হলদে দাগটা এখনো রয়ে গেছে। ও নম্বর প্রতি বছর এই গ্রামে বড় মেলা বসে। এগুলো আমরা খুবই সুন্দর করে লিখে ফেলতে পারবো। 2 নম্বর সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি। সঠিক উত্তর বাছাই করে বাক্যটা পুনরায় লিখবো। ক নম্বর কবিতায় পদ্মা মেঘনা সুরমা যমুনা নদীর কথা বলা হয়েছে। কবিতায় মেঘনা নদীর কথা বলা হয়েছে, তাহলে আমরা এখানের মধ্যে লিখবো। এরপরে বাকি যে অপশনগুলো আছে এগুলো আমরা এখন ধারাবাহিকভাবে পূরণ করব। প্রথমে যদি আমরা দেখি এখানের মধ্যে কবিতায় মেঘনা নদীর কথা বলা হয়েছে, পরে খ নম্বরের মধ্যে ঝোপে ঝাড়ে জোনাক দেখা যাবে, তাহলে ঝোপে ঝাড়ে কি দেখা যাবে? জোনাক দেখা যাবে। ঘ নম্বর হলুদ পাখির ডাকে আমি চমকে উঠি, তাহলে এখানে উত্তর হবে কি? চমকে উঠি। ঘ নম্বর ইচ্ছে করে মেঘনা নদীর বাঁকে ছুটে বেড়াই, ঘুরে বেড়াই, বসে থাকি, গান গাই, তাহলে এখানের মধ্যে হবে কি? ছুটে বেড়াই, তাহলে এটা হবে ছুটে বেড়াই। ও নম্বর আধখানা চাঁদ বাঁশবাগানে আম বাগানে ফুল বাগানে কাশবনে একা ঝুলে থাকবে, তাহলে আধখানা চাঁদ বাঁশবাগানে একা ঝুলে থাকবে, তাহলে এটা হবে একা ঝুলে থাকবে। আধখানা চাঁদ বাঁশবাগানে, তাহলে এখানে হবে কি? বাঁশবাগানে, তাহলে উত্তর হবে বাঁশবাগানে। তাহলে আমরা যদি এখান থেকে দেখি তাহলে এখানে হবে জোনাক, এরপরে চমকে উঠি, এরপরে হলো যে ছুটে বেড়াই, এরপরে হলো যে বাঁশবাগানে। এইভাবে করে তোমরা এগুলো পূরণ করে ফেলতে পারবে। এখানে খুবই সুন্দর করে এগুলো পূরণ করে ফেলবে। কবিতাটি হাতে তালি দিয়ে একসাথে বলি, তাহলে তোমরা কবিতাটি হাতে তালি দিবে এবং একসাথে বলবে। 4 নম্বর আমাদেরকে কিছু প্রশ্ন দিয়েছে, প্রশ্নের উত্তর বলিও লিখি। 1 নম্বরে হলো কবিতায় কোন নদী পাড়ি দেওয়ার কথা বলা হয়েছে? খতে ধানের গন্ধে কবির কি মনে পড়ছে? ঘতে কবি গ্রামে যেতে চান কেন? ঘতে কবির মতো করে
তোমার দেখা একটি গ্রামের বর্ণনা দাও। ও নাম্বার, তুমি বড় হয়ে কি হতে চাও, কেন হতে চাও, লেখো। এই যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর এখন আমরা ধারাবাহিকভাবে দেখব। 1 নম্বর যদি আমরা দেখি, কবিতায় কোন নদী পাড়ি দেওয়ার কথা বলা হয়েছে? প্রিয় স্বাধীনতা কবিতায় শামসুর রহমান মেঘনা নদী পাড়ি দেওয়ার কথা বলেছেন। যন্ত্রচালিত নৌকায় করে তিনি এই নদী পাড়ি দিবেন। নদী পাড়ি দিয়ে কবি তার পাড়াতলি গায়ে যাবেন। খ নম্বর, ধানের গন্ধে কবির কি মনে পড়ে? প্রিয় স্বাধীনতা কবিতায় ধানের গন্ধে প্রসঙ্গে উঠে এসেছে, কারণ কবির ছোটবেলা গ্রামে কেটেছে। তিনি ধানের ক্ষেত দেখে তার গন্ধ নিয়ে বড় হয়েছেন। এই কারণে ধানের গন্ধ কবির ছোটবেলার কথা মনে করিয়ে দেন। গ নম্বর, কবি গ্রামে যেতে চান কেন? প্রিয় স্বাধীনতা কবিতায় কবি তার গ্রাম পাড়াতলি গায়ে যেতে চেয়েছেন। সেখানে তিনি গাছ ঘেরা পুকুর পাড়ে বসবেন। সেখানে বসে তিনি আলো ছায়ার খেলা উপভোগ করবেন। রাতের আধারে বাঁশবাগানের দিকে দেখা যাবে আধখানা চাঁদ। বাতির মতো জোনাকি পোকা জ্বলে থাকবে। কবির গায়ে ধানের গন্ধ কবিকে ছোটবেলার স্মৃতি কথা মনে করিয়ে দিবে। প্রজাপতির সমাবেশ কবিকে মুগ্ধ করে তুলবে। হলদে পাখির ডাকে নদী চমকে উঠবেন। এরকম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেই তিনি তার গ্রামে ফিরে যেতে চান। ঘ নম্বর, কবির মতো করে তোমার দেখা একটি গ্রামের বর্ণনা দাও। আমার দেখা গ্রামখানি ছবির মতো সাজানো। মুক্তাগাছা নামের এ গ্রাম আমার জন্মস্থান। সকালে পাখির কিচিরমিচির শব্দে এখানকার মানুষের ঘুম ভাঙে। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা সরু এক পথ। সেখানে পাওয়া যায় রুই, কাতলা, বোয়াল, নানা প্রজাতির মাছ। গ্রামের আঁকাবাঁকা পথের দুধারে আছে সারি সারি গাছ। গাছে বাসা বাঁধে বহু জাতের পাখি। এখানকার সবুজ ফসলের মাঠ সকলের মনে প্রশান্তি বয়ে আনে। ধান, পাট, শাক, সবজি ও বাহারি জাতের ফলের চাষ হয় গ্রামটিতে। বিকালে গ্রামের পাশে বয়ে চলা নদীর ধারে মানুষ সময় কাটাতে আসে। নদীতে নৌকা চলা, জেলেদের মাছ ধরার দৃশ্য তাদের মুগ্ধ করে। চাঁদের আলোয় গ্রামের পরিবেশ হয় অনন্য। ও নম্বর, তুমি বড় হয়ে কি হতে চাও, কেন হতে চাও, লেখো। আমি বড় হয়ে শিক্ষক হতে চাই। শিক্ষক হলেন জাতি গঠনের কারিগর। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করেন শিক্ষক। শিক্ষকের অন্যতম উদ্দেশ্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সঠিক পথ দেখানো। ছাত্র জীবনে অর্জিত জ্ঞান আমি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে চাই। আমার বাবা একজন শিক্ষক। তার আদর্শ আমাকে শিক্ষক হতে অনুপ্রেরণা যোগায়। তিনি আমাকে জানিয়েছেন, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। একটি জাতিকে শিক্ষিত করতে হলে সে জাতির শিশুদের সঠিক শিক্ষা দিতে হবে। তাই আদর্শ জাতি গঠনের ভাবনা থেকেই আমি বড় হয়ে শিক্ষক হতে চাই। এভাবে করে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর ধারাবাহিকভাবে লিখে ফেলতে পারবে। এখান থেকে খুবই হুবহু লিখে ফেলতে পারবে। পরবর্তীতে 5 নম্বরে বাক্য পূরণ করি। ভালো লাগে গোলাপ ফুল, মায়ের মাথার কালো চুল। তো এখান থেকে আমরা এগুলা ভালো করে বাকি অংশটুকু লিখব। ভালো লাগে গোলাপ ফুল, মায়ের মাথার কালো চুল। হাঁটতে যাব সকালবেলা, দেখে আসব বৈশাখী মেলা। আমার একটি পুতুল আছে, রেখে যাব তোমার কাছে। পুকুরে রয়েছে অনেক মাছ, তার চারিদিকে রয়েছে গাছ। তো এভাবে করে তোমরা এই অংশটা খুবই সুন্দর করে এখানে পূরণ করতে পারবে। 6 নম্বরের মধ্যে কোন বাক্যে কোন ভাব প্রকাশ করে তা লিখে। এখানের মধ্যে কোন বাক্যটা ইচ্ছে প্রকাশ করে, কোনটা প্রশ্ন, কোনটা আদেশ, কোনটা অনুরোধ, কোনটা উপদেশ, এগুলো আমরা এখানে খালি বক্সের মধ্যে লিখব। আমি নদীর ওপারে যাব, এটা হলো ইচ্ছা পোষণ করছে। এখানে আমাকে একটা কলম দিন, এখানে অনুরোধ করছে একটা কলম দিন। স্বাস্থ্যের দিকে নজর রেখো, এটা এখানে উপদেশ দিচ্ছে। আমি কি তোমার সাথে কথা বলতে পারি, এখানে প্রশ্ন করছে। বই খুলে পড়তে বসো, এখানে আদেশ দিচ্ছে। এভাবে করে তোমরা এই অংশটাও পূরণ করতে পারবে। 7 নম্বর দেখো, যদি যোগ করে বাক্য বড় করি। প্রথমে আমি আজ লিখতে পারতাম না যদি আমার কাছে কলম না থাকতো। তাহলে এভাবে যদি যোগ করে আমরা কি করব, বাক্যগুলো বড় করব। আমি আজ লিখতে পারতাম না যদি আমার কাছে কলম না থাকতো। খ নম্বর, নদী পার হতে পারতাম যদি ঘাটে নৌকা থাকতো। ঘতে, আমি ছবি আঁকতাম যদি আমার কাছে রং থাকতো। ঘতে, সে এখানে আসতো যদি তার সময় হতো। তাহলে এই যে অংশটা আছে এটা আমরা খুবই সুন্দর করে এখান থেকে পড়ে ফেলতে পারলাম। তাহলে এখান থেকে এগুলো খুবই সুন্দর করে লিখে ফেলতে পারবে।